আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, তবে এবার কিন্তু সকালের না, সন্ধ্যার। হঠাৎ করে ভাবলাম একটু কিছু বাচ্চাদের জন্য রান্না করি, আর আমার ছোট ছেলের রিকোয়েস্টে আজকে আমি রান্না করছি। এটা হলো আমাদের ডিটক্স। এটা আমরা এখন ফুল ফ্যামিলি আলহামদুলিল্লাহ বাচ্চারা সহ খাই, তবে ইব্রাহিম ছাড়া এত ছোট বাচ্চাদের ডিটক্স দেওয়া উচিত না, বাট যেহেতু অন্যরা টিনেজার্স তাই তাদেরকে দেওয়াই যায়। এভাবে আমি ডিটক্সের বাচ্চাদের জন্য রিলেট করে যেটা বানিয়ে রাখি। এখানে অনেক কিছু মিক্স আছে, একদিন একটা ভিডিওতে অবশ্যই বলে দিব। এবার রান্না শুরু করি। আমার বাসায় সব সময় সব কিছু মোস্ট অফ দ্য টাইম সরিষার তেলেই রান্না হয়, এটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি, এবং সরিষার তেলের বেনিফিটস আমরা সবাই গুগল করলেই পেয়ে যাব। আর সোয়াবিন তেলটাকে আমাদের জীবনের অংশ থেকে আমরা বাদ দেওয়ার অনেক 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 চেষ্টা করব। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, আমি একটু শুকনো মরিচও দিয়েছিলাম, ওটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আর কিছু গরম মশলা দিয়ে আমি সব কিছু একসাথে তেলের উপর দিয়ে দিলাম। আমি খুব ঘটা করে রান্না করতে পছন্দ করি না, তাই খুব বেশি আলাদাভাবে ভেজে বেটে এগুলো আমি নেই না। আমি সব কিছু খুব ইজি করার চেষ্টা করি, এবং দেখতে পাচ্ছেন এখানে তেল অনেক কম। রান্নায় যতক্ষণ তেলটা ভাজা হচ্ছে এবং পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি আমার বাচ্চাদেরকে এখানে দেখতে আসলাম। ইব্রাহিমকে এখন দায়িত্ব দিয়েছি যে আমার ছেলেরা ইব্রাহিমকে পড়াবে, এবং বড় ভাইদেরকে ছোট ভাইদের দায়িত্ব দিলে যেটা হয়, তারা দায়িত্বশীল হওয়াও শিখে, এবং ভাইদের মধ্যে বন্ডিং অনেক ভালো হয়। এই যে এতগুলো বই খাতা দেখছেন না, এগুলো সব সানি রেলের, আর এটা কিনতে গিয়ে এবং নাম লিখতে গিয়ে আমাদের খবর হয়ে গেছে। এই যে এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবং মোটামুটি আমি একটু পানি দিয়ে নিলাম। তেল দেখতে পাচ্ছেন খুবই কম। পানিটা আমি সবসময় প্রতি ভিডিওতেই বলি দিয়ে নিই, যেন মশলাটা না পুড়ে। এরপরে পেঁয়াজ বাটা। আমি অনেকটা আমরা লন্ডনে যেভাবে রান্না করতাম সেভাবেই করছি, যে সব কিছু 2 চামচ টিস্পুন করে দিয়ে দাও, একটা না একটা ভালো রান্না হয়েই যাবে। আমি কিন্তু সেই রুল এখনও ফলো করি। 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, এভাবে করে আমি দিয়েছি। এবং এই কম্বিনেশন অলওয়েজ ওয়ার্কস, জেনারেলি এই কম্বিনেশন কখনো ফেল করে না। আর লন্ডনে যখনই কেউ নতুন গিয়ে বলতো আমি তো রাঁধতে পারি না, আমরা এই রুলটা তাকে শিখিয়ে দিতাম। এরপর চলে যায় এই সেকশনটাতে। আমার ইউনিমার্ট বলেন, মিনা বাজার বলেন, বা যে কোনো জায়গায় এই সেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যারা অথেন্টিক রেসিপি নিয়ে খুব গর্ব করেন, সরি ভাই, আমি কোনো অথেন্টিক রেসিপি ফলো করি না। এবার আমি এখানে আজকে একটা কোরমার মশলা নিয়ে নিয়েছি। এরকম সব রকমের রেডিমিক্স মশলা আমার বাসায় সব সময়ই থাকে, কারণ এগুলো খুব হ্যান্ডি, আর আমি বেশি ঝামেলা করতে পছন্দ করি না। এবং আমি এখানে অল্প একটু মশলা দিয়ে নিলাম। আমি চাইলে পুরোটা দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় ওদের কোয়ান্টিটিগুলো সবসময় বেশি লেখা থাকে, তাই যেহেতু আমি পেঁয়াজ আদা রসুন সবই আলাদা দিচ্ছি, আমি অল্প দিয়ে নিলাম। ফুল প্যাকেট দিলাম না, লবণ দিলাম, চিনি দিলাম। চিনিটা আমি সবসময় একটু বেশি দিই, বাচ্চাদের রান্না তো ওরা একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করে। এরপরে ভালো মতো মিক্স 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 মিক্স। কিন্তু আমার মনে হচ্ছিল কালারটা একটু ফ্যাকাশে, তাই ভাবছিলাম কি করা যায়। তাই আমি ভাবলাম এটার মধ্যে একটু শুকনা মরিচের গুঁড়া মিক্স করে দিই, তাতে কালারটা ভালো আসবে। একটু পরেই আমি অনেক চিন্তা ভাবনা করে এর মধ্যে শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে দিলাম। দেখলাম না, না মিশালে হবেই না, এবং তারপরেই কালারটা বেশ সুন্দর চলে আসলো। এখন আমি মশলাটাকে কষানোর জন্য বেশ কিছুক্ষণ চুলার উপর রেখে দিব। আমি কিন্তু অনেক স্লো কুক করি, আমার কাছে মনে হয় মশলা যত কষবে রান্না তত মজা হবে। এরপর আবার ব্যাক করলাম বাচ্চারা কেমন ইব্রাহিমকে পড়াচ্ছে এটা দেখার জন্য। বাচ্চাদের উপর কিন্তু দায়িত্ব শুধু দিয়ে দিলে হবে না, একটু সুপারভিশনে রাখতে হবে, এবং বাচ্চাদের মধ্যে বন্ডিংও ক্রিয়েট করতে হবে নিজেদের সাথে, সব কিছু খেয়াল রেখে। ওরা যতক্ষণ পড়াচ্ছে আর মশলা কষছে, আমি আমার সন্ধ্যা নাস্তা করে নিলাম। খুবই সামান্য একটু নুডলস নিয়েছি, একটা ডিম নিয়েছি। এই পানির বোতলটার ইম্পর্টেন্স কি আমি অবশ্যই একটা ভিডিওতে বলে দিব, এবং সবাই এরকম 2-2.5 লিটারের একটা বোতল অবশ্যই নিজের বাসায় রাখবেন। এটা খুবই হেল্পফুল, তাতে আপনি কতটুকু পানি খাচ্ছেন না এটা আপনি ঠিক রাখতে পারবেন। এরপরে এটা হলো আমার দইয়ের শরবত, দই আর একটা কলা আছে, আর কিছুই নেই। এটা প্রোবায়োটিক হিসাবে অনেক ভালো কাজ করে আর আমার হজমের জন্য। নাস্তা করে এসে দেখি আমার মশলা কষানো হয়ে গেছে, কিন্তু যেহেতু তেল অনেক কম থাকে আমার রান্নায়, আমি সবসময় ভয় পাই নিচে না ধরে যায়। পাশে একটা চুলায় আমি আলু ভেজে নিচ্ছিলাম। আপনারা খেয়াল করবেন আমি মাংসের জেনারেলি সবসময় আলু ভেজে দিই, এমনকি আমি মাছেও বা অন্যান্য সবজিতেও আলু ভেজে দিতে পছন্দ করি। এরপরে মাংসগুলো দিয়ে নিলাম। আমি সবসময় বেঙ্গল মিটের মাংসটা খাই, আর যারা মনে করেন এটা অনেক এক্সপেন্সিভ, তারা যদি বাইরের দোকান থেকে আপনারা কিনেন যে কোনো রকমের খোলা চিকেন বা আস্ত চিকেন, দেখবেন নাড়ি ভুড়ি ফেলার পরে ওটার ওজনের যা দাম আসে সেটা কিন্তু
বেঙ্গল মিটের চিকেনের চাইতে কোনো অংশেই কম দাম হয় না। একদিন আমি আপনাদেরকে একটা ভিডিওতে একদম লাইভ এক্সাম্পল দেখিয়ে দিব। আমি কিন্তু নিজে এক্সাম্পলটা ঠিকভাবে টেস্টেড অ্যান্ড ট্রাই করে আপনাদেরকে বলছি। তো আমার চিকেনটা এখন ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, এটাকে এখন আমি কষাতে দিব। আমি সবসময় সব কিছু লো হিটেই কষাই, তবে আমি মুরগি কখনো ঢেকে কষাই না, কারণ ঢেকে কষালে মুরগির গন্ধটা মুরগির মধ্যে আটকা পড়ে যায় এবং দেখা যায় বেশি মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই জন্য লো ফ্লেম করে দিলাম, কিন্তু আমি খুলেই কষাতে দিয়েছি। এরপরে কষানো যখন কিছুক্ষণ হয়েছে, যখন একটু পানিটা আমার মনে হচ্ছে শুকিয়ে গেছে, এর মধ্যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। আর আলুগুলো এখন আমি কষাবো, তবে এইবারের আলুটা একটু বেশি ভেজে ফেলেছিলাম, তাই আমার লাস্টে রান্নার দেখবেন আলুগুলো বেশ ভেঙে গিয়েছে। তবে খেতে কিন্তু একদমই খারাপ লাগেনি, একদম মাখা মাখা হয়েছে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে। এখন যেহেতু তেল আমি অনেক কম ইউজ করেছি, তাই আলু ভাজা তেলটাও দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু সরিষার তেল, তাই কিন্তু আলুগুলো কোনো মশলা ছাড়া ভাজার সত্ত্বেও হলুদ হলুদ হয়েছে। এখানে কিন্তু শুধু লবণ দিয়ে আমি ভেজেছি, আর কোনো মশলাই আমি এটার মধ্যে দিইনি। সরিষার তেলে রান্না সবসময় অনেক হেলদি, এবং আমরা যারাই সরিষার তেল বা অলিভ অয়েল ইউজ করছি, তারা সব সময় রান্নায় কম তেল দিয়ে ইউজ করার চেষ্টা করব। যত কম তেল তত কম ক্যালোরি। এখন যতক্ষণে মাংস কষছে, ততক্ষণে আমি আমার ফ্রাইড রাইসটা করে ফেলবো। ফ্রাইড রাইসের জন্য আমি প্রথমে সরিষার তেল নিলাম। হ্যাঁ ভাই, আমি সরিষার তেলের মধ্যে কিন্তু ঘি দিই, আমি খ্যাত, কিন্তু আমি হেলথ মেনটেন করার জন্য খ্যাত হতে রাজি আছি, আর বাচ্চারাও এখন বেশ মজা করে এটা খায়। এরপরে আস্ত জিরা দিয়ে দিলাম। আসলে এটা ফ্রাইড রাইস বলা চলে না, এটা আমি আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের থেকে লন্ডনে শিখেছিলাম, ওরা এটাকে জিরা রাইস বলে। এর মধ্যে আমি যত রকমের সবজি থাকে, আজকে আমার কাছে গাজর মটরশুঁটি ছিল আর কাঁচামরিচ দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করব। আর একমাত্র এই পোলাও বা ফ্রাইড রাইস বা এই টাইপের রান্নাতে আমার তেজপাতা কেন জানি একটু ভালো লাগে। কেন লাগে বলতে পারবো না, অন্য কোনো রান্নাতে আমার তেজপাতা ভালো লাগে না, কিন্তু কেন যেন মনে হয় পোলাও পোলাও ফ্লেভারটা আসে না যদি তেজপাতা না দেওয়া হয়। তাই এখন আমি ভালোভাবে এগুলোকে কষাতে থাকবো। এর মধ্যে একটু লবণ দিয়ে নিব। লবণ সবসময় একটু কম দেওয়া ভালো, লাগলে পরে দেওয়া যায়। এরপরে দিয়ে দিব একটু চিনি। আমার বাচ্চারা ফ্রাইড রাইস হোক পোলাও হোক সব কিছুই চিনি খুব পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমি খুব অল্প তেলে এগুলো ভাজছি, একদম তেল নাই বললেই চলে। আবার এই তেলে কিন্তু মাছের তেল দিয়ে মাছ ভাজার মতো আমি আরেকটা মজার কাজ করব, যেটা একটু পরে আমার ভিডিওতে দেখতে পারবেন। সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর যেহেতু আমি কোনো পানি দিব না, সেহেতু আমি সবসময় লো হিটে সবজিগুলোকেও কুক করি ফ্রাইড রাইসের জন্য। এই যে সবজিগুলো আস্তে আস্তে কুক হচ্ছে, আর এখন সেই মজার জিনিসের পালা। সব সবজিগুলোকে আমি সাইড করে নিলাম, তেলটা মাঝখানে এনে এই তেলেই আমি ডিম ভেজে ফেলবো। স্ক্র্যাম্বেলড এগ দিয়ে আমার ফ্রাইড রাইসে অনেক ভালো লাগে। অনেকে এগটা অ্যাভয়েডও করে, বাট আমার কাছে মনে হয় এগ না থাকলে কি ফ্রাইড রাইস যাবে বলেন। তাই আমি ফ্রাইড রাইসে বেশি করে এগস দেওয়ার চেষ্টা করি। এখানে 2টা ডিম আছে এবং আমি এই তেল দিয়েই কিন্তু ভেজে নিলাম। সবাই বলবে কিপটা, হ্যাঁ ভাই আমি কিপটা, কিন্তু হেলথের সাথে নো কম্প্রোমাইজ। এরপরে আমি বাসায় রান্না করা ভাত ছিল, আসলে প্রথমে ফ্রাইড রাইস করার কথা ছিল না, তাই আমার হাউস হেল্প আগেই ভাত রান্না করে ফেলেছিল। পরে আমি এই ভাতগুলো মিশিয়ে দিলাম, আর আমার তেমন একটা অসুবিধা হয় না, যেহেতু আমার ভাতের চালের সাথে পোলাওয়ের চাল অলওয়েজই 3:1 রেশিওতে মিক্স করাই থাকে। আমার খুব একটা ভালো ঘ্রাণ আসলে ভাত খেতে ভালো লাগে এবং বাচ্চারাও খুব পছন্দ করে। তাই আমি যেহেতু পোলাওয়ের চাল এখানে মিক্স ছিল ওই চালের সাথে, সেহেতু ফ্রাইড রাইসটাও কিন্তু অনেক মজা লেগেছে। ফ্রাইড রাইস সবসময় ঝরঝরা হওয়া দরকার, এবং কখনোই আমরা বেশি তেল মশলা দিয়ে ফ্রাইড রাইস করব না। এবং এরপরে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব। এরপরে আমার ফ্রাইড রাইস রান্না শেষ। এমনভাবে ফ্রাইড রাইস করলে বাচ্চারাও কিন্তু খেতে অনেক মজা পায় এবং এটা অনেক হেলদি হয়। এরপরে বেরেস্তা আমি আমার মাংস রান্নাতেও দিয়ে নিলাম। এরপরে কোকোনাট মিল্ক দিয়ে নিব। এটা আমি একটু ইম্প্রোভাইজ করেছি, কারণ আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তবে নারিকেল দুধ দিয়ে রান্না করাটা কিন্তু আমি আমার দাদির থেকে শিখেছি। আমার দাদি অনেক রান্নাতেই নারিকেলের দুধ ইউজ করতেন। নারিকেলের দুধটা আমি অলরেডি মিক্স করে দিয়েছি, আর অলরেডি দেখতে পাচ্ছেন একটা গ্রেভি ভাব চলে এসছে। তবে নারিকেলের দুধ দিলেও কিন্তু আমি অনেক অল্প দিই। আমি কোনো কিছুই রান্নায় বেশি দেওয়া পছন্দ করি না, কারণ বেশি রিচ খাবার আমাদের জন্য এবং আমার বাচ্চাদের জন্য একদমই ভালো না। তাই আমরা সবাই চেষ্টা করব অল্প মশলা দিয়ে ভালোভাবে এটা রান্না করার। এর মধ্যে কিন্তু ইন দ্য মিন ওয়াইল আমি কটা কাঁচামরিচও দিয়েছিলাম, তবে কাটা না।
এরপর আমি একটু গরম পানি দিয়ে রান্নাটাকে চাপাবো। গরম পানি দিয়ে রান্না করলে যেটা হয়, রান্না তাড়াতাড়ি হয়, আর রান্নায় ঠান্ডা পানি হঠাৎ দিলে অনেক সময় মশলা উপরে ভেসে আসে, সেটা কিন্তু হয় না। গরম পানি দিলে রান্নার চেহারাটা দেখতে ভালো লাগে। খুব অল্প পানি দিয়ে নিলাম, কারণ আমি অনেক কষিয়েছি আর মোটামুটি মাংস আলু সবই সিদ্ধ হয়ে গেছে। জাস্ট গ্রেভিটার জন্য, ফাইনাল টাচের জন্য অল্প পানি দিলাম। এই যে আমার রান্না অলমোস্ট শেষ। রান্নাটা দেখে মনে হচ্ছে না যে একটু বেশি গলে গেছে, কিন্তু আসলে বাচ্চারা একটু নরম নরম আলু খেতে পছন্দ করে, তাই আমার বাসায় একটু গলে গেলেও সমস্যা হয় না। এরপর আমি বাচ্চাদেরকে বলতে আসলাম যে আসো খেয়ে নাও। এটা আমার সন্ধ্যার একটা নর্মাল চিত্র। এটা একদম রাত 10টা পর্যন্ত চলে। আর এই যে ইব্রাহিম ওদের বাঙ্ক বেডে সিঁড়িতে বসে বসে সবসময় গেম খেলে। ইব্রাহিম যে কি ভালো গেমার, এটা যদি কেউ না দেখে বিশ্বাস করবে না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। ইব্রাহিমের কিন্তু একটা ইউটিউবের চ্যানেলও আছে। ইব্রাহিমের চ্যানেলের নাম ইব্রাহিম প্লেস। এরপর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়তে আসলাম। নামাজ পড়তে এসে আমার হঠাৎ করে আব্বার কথা অনেক মনে পড়লো। আসলে এই জায়নামাজটা আমার আব্বার। আমি গিফট করেছিলাম। এই জায়নামাজটা বিছিয়ে আমার আব্বা চেম্বারে সবসময় শুয়ে থাকতেন। ওনার পেশেন্টদের যে বেড ছিল, উনি যখন রেস্ট নিতেন ওটার উপর এরকম জায়নামাজ বিছাতেন এবং সারাক্ষণ রেস্ট নিতেন যতক্ষণ পেশেন্ট না থাকতো। আমার আব্বা কিন্তু জীবনের শেষ সময় পর্যন্ত পেশেন্ট দেখেছিলেন, খুব অল্প সময় ছাড়া। এখানে একটা এরকম ছিঁড়া দাগ ছিল, তাই এইটা আমি আব্বাকে প্রথমে দিতে চাইনি। এটা বাসায় আনার পর আমি দেখেছিলাম, কিন্তু আমার আব্বার কালারটা আর এটা ম্যাটেরিয়ালটা এতই পছন্দ হয়েছিল যে আমার আব্বা বলেছিল আমাকে এটাই দাও। এই জায়নামাজটা আমি প্রথমবার যখন আব্বা মারা যাওয়ার পর নামাজ পড়তে বসি, আমি আসলে প্রথমবার নামাজ ঠিক করে পড়তেই পারি না। আমি কান্নায় ভেঙে পড়ি। এবং আজকেও যে আমি এই আব্বার কথা মনে করে বসেছি, হাঁটতে যাওয়ার কথা ছিল কিন্তু হাঁটতে যাওয়া আর হলো না। আব্বার কথা যখনই মনে পড়ে আমি কেমন যেন একটু থমকে যাই। কিছুক্ষণ সব কিছু আটকে যায়। মনে হয় আমার আব্বাকে হয়তো ফোন দিলে আবার পাওয়া যাবে, কিন্তু আসলে এইসব ফোন কলেও আর কাজ হয় না। এই নাম্বারগুলো থেকে আর ফোন আসে না। তবে আমার আব্বার নাম্বারটা এখন আমার ছেলে ব্যবহার করে, তো ওখানে আব্বু লেখা উঠলে দেখলে মাঝে মাঝে শান্তি লাগে। আজকে আপনাদেরকে আব্বার কিছু ছবি দেখাই। এটা হলো আব্বুর ফেসবুক অ্যাকাউন্ট। এখানে আব্বু আব্বুর একটা স্টাফ আর তার ওয়াইফের সাথে তার ওয়েডিংয়ে ছিলেন। এবং আমার আব্বা কিন্তু কখনো এই ভেদাভেদগুলো করেননি যে স্টাফের সাথে দূরত্ব রাখতে হবে। আব্বা স্টাফদেরকে অনেক ভালোবাসতেন। এটা ছিল আব্বুর সাথে আমাদের শেষ ট্রিপ। আব্বা আমাকে রাঙামাটি, কক্সবাজার, চিটাগং, বান্দরবন অনেক কিছু ঘুরিয়েছেন। আব্বার জীবনটা ছিল আমাদেরকে নিয়েই, আর তার চেম্বার নিয়ে, তার প্রফেশন নিয়ে। My father was a fighter, and I proudly say that. Yes, he was a fighter. আমার আব্বা একটা অসাধারণ বাবা ছিলেন। এটা আমার বিয়ের অনুষ্ঠানের ছবি, এবং এখানে আমার আব্বা আমার চেয়ে অনেক বেশি কেঁদেছিলেন। আমার আব্বা অনেক রকমের ছবি একা একাই তুলতেন। এগুলো আব্বুর সব কনফারেন্সের ছবি। আব্বা অনেক রকমের কনফারেন্স আর সেমিনার্সে যেতেন, এবং সে যে চিফ গেস্ট হয়ে যেতেন এটা সে খুবই এনজয় করতেন। এটা আমার আব্বার চেম্বারে বসে বসে একা একা তোলা ছবি। তখন এই ছবিগুলো আসলে খুলে দেখা হয়নি কখনো ফেসবুকে। এখন আব্বা যখন নেই, আব্বাকে মনে করার জন্য দেখি। এটা আমার আব্বুর চেম্বারের রুম। এই রুম থেকে শেষ যখন চলে আসি অনেক কষ্ট হয়েছিল। এই চেয়ারটা এখন আমি আমার বাসায় রেখে দিয়েছি, আমার বড় ছেলে ব্যবহার করে। আমার আব্বার সব স্মৃতি এখন ধরে রাখি, কিন্তু আসলে আমরা বাবা মা শুধু স্মৃতি কেন ধরে রাখি? যখন বেঁচে থাকে তখন কেন বাবা মাকে ওভাবে সময় দিই না? আমি সময় হয়তো অনেক দিয়েছি, কিন্তু আসলে খেয়াল করা হয়নি। আব্বা যেভাবে আমার খেয়াল করছেন কখনো আমি খেয়াল করে উঠতে পারিনি। এই যে এখনো ভয়েস ওভারটা দিচ্ছি, আসলে গলা ভারী হয়ে আসে। আব্বার কথা যখনই আসে আমার অনেক গলা ভারী হয়ে আসে। অনেক সময় কান্না থামিয়ে রাখতে পারি না। তাও বেঁচে থাকি। তবে আমি এতিম, এই কথাটা যে কত ভারী, এটা এতিম হওয়ার পরেই শুধু বোঝা যায়। এটা হলো আমার ছোট চাচার ছেলে আসিফ। ও আমার আব্বার কাছে ওর গ্র্যাজুয়েশনের টাইমটা ছিল, তাই ওর গ্র্যাজুয়েশনটা আমার আব্বুর জন্য একটা খুব প্রাউড মোমেন্ট ছিল। ও একটা সিএসসি ইঞ্জিনিয়ার, এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে, অ্যান্ড উই আর সো প্রাউড অফ হিম। এটা আমার আব্বুর ডাইনিং টেবিল। এটা আমার আব্বা আম্মার সংসার থাকাকালীন ওনারাও অনেক বছর আগে কিনেছিলেন, ওটা এখন আমার সাথে আছে। এই ছবিটা আমার খুব পছন্দ। আসলে আব্বুর হলুদ শার্টগুলো আমার খুব পছন্দ। আব্বু হলুদ শার্ট খুব পছন্দ করতেন, হলুদ রংটাই খুব পছন্দ করতেন। আর স্বপ্নে দেখলেও আমি হলুদ রঙের জিনিস পরাই দেখি। এটা আমার বড় ছেলে। আব্বার যদিও 3 নাতিকে আব্বা খুব ভালোবাসেন, কিন্তু আমার বাবা মা দুজনেই কিন্তু আমার বড় ছেলের উপর অন্য রকমের দুর্বল।
সবসময় স্বীকার করেন না, আব্বা কখনোই স্বীকার করেনি, আম্মু যদিও বেশ বোল্ডলি এটা স্বীকার করে, কিন্তু আমি দেখেছি সবার কাছে বড় নাতি বড় সন্তান সবসময় স্পেশাল। এগুলো সব আমার আব্বুর চেম্বারের কনফারেন্সের ছবি। আমার আব্বা যে ডাক্তার ছিলেন, এইটা তার সবচেয়ে বড় একটা আইডেন্টিটি ছিল, তার কাছে সবচেয়ে প্রিয় আইডেন্টিটি। এবং আব্বার ডাক্তারির সময় খুব ইম্পর্টেন্ট কিছু মানুষের মধ্যে ইনি একজন। ইনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটা খুব উপরের পজিশনে থাকা মানুষ। আমি ওনার নামটা বলবো না, কিন্তু উনি আমার আব্বুর অনেক ক্লোজ ছিলেন। এটা আমার সাইফের একটা ছোটবেলার ছবি। ও প্রথম একটা রুটি বানানোর চেষ্টা করছিল। আমার আব্বু খুবই হ্যান্ডসাম একজন মানুষ ছিলেন, অ্যাটলিস্ট আমার কাছে তো ছিলেন। আর আমার আব্বু কথাও অনেক সুন্দর করে বলতেন। এবং আমার আব্বু কিন্তু খুবই একজন রিস্ক টেকার ছিলেন। এবং এই ছবিটা আমি এখন দেখে বুঝি যে আব্বুর জীবনটা এই পুরো একটা ছবির মধ্যে সীমাবদ্ধ করা যায়। টেক রিস্কস, ইফ ইউ উইন ইউ উইল বি হ্যাপি, ইফ ইউ লুজ ইউ উইল বি ওয়াইজ। আমার আব্বু অনেক রিস্ক নিয়েছেন লাইফে, অনেক ভুলও করেছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি লিভড। উনি শুধু বেঁচে ছিলেন না, উনি বাঁচার মতো করে বেঁচে ছিলেন। যখন ঘুরতে ইচ্ছা করেছে ঘুরেছেন, যখন যা হোমসিকালি করতে ইচ্ছা করেছে করেছেন, কিন্তু কখনো কারো উপর নির্ভরশীল ছিলেন না। শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের শর্তে বেঁচে ছিলেন, নিজের শর্তেই মরে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওনার মেয়ে করেছেন। আই এম প্রাউড টু বি হিজ ডটার, বিকজ নো ওয়ান এলস কুড হ্যাভ ডান দিস জব বেটার। আমার মতো সন্তান মানুষ করা কিন্তু একদমই সহজ ছিল না, বাট হি ওয়াজ অ্যান অ্যামেজিং ডক্টর অ্যান্ড হি ওয়াজ দ্য বেস্ট ফাদার আই নো। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। আই হোপ ইউ অল লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।